উন্মুক্ত করে দিলাম। আজকে আমরা কোনো দাবির কথা বলবো না, শুধু একটা কথা বলবো, আপনাদের যে কষ্টের কথা, ন্যায্যতা, আপনাদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে আমি সাসপেন্ড হয়েছিলাম। তখন কোনো নেতা এগিয়ে আসেনি, তখন পে কমিশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় ডক্টর জাকির আহমেদ খান এবং তখনকার পিএস যুগ্ম সচিব সালাউদ্দিন স্যার, তাদের নিজস্ব হস্তক্ষেপে এবং আরো অন্যান্য যারা রয়েছেন তাদের হস্তক্ষেপে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার সেই সাসপেনশনের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। সারা দেশে আমরা দাবি আদায় করে চলেছি। আমরা কিন্তু আজকে কোনো দাবির কথা বলবো না, অনেক বলেছি, কিন্তু আমরা আপনাদের প্রাণের কথাগুলি তুলে ধরার জন্য চট্টগ্রামে, খুলনাতে, মানিকগঞ্জে, তারপরে কিশোরগঞ্জে, পটুয়াখালী এবং বাউফলে বিভিন্ন জায়গায় আমরা সভা সমাবেশ করেছি, প্রতিনিধি সমাবেশ করেছি। একাধিক দাবির কথা বলবো না, শুধু একটা কথা বলবো, সংসার চালাতে না পেরে কিছু মানুষ আত্মহত্যা করেছে। আপনারা জানেন তো যে একজন পুলিশ সদস্য যে চিরকুট লিখেছিল যে সংসার চালাতে পারছি না বাবা, তোমরা আমাকে মাফ করে দিও, করেছিল না? কোন দাবির কথা বলবো না, কেন বলবো? আমাদের কষ্টের কথা, আমাদের দাবির কথা কি সরকার জানে না? অবশ্যই জানে। আর সরকার জানে বলেই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণ করার মাত্র 4 মাসের মাথায় প্রথম বাজেটেই পে স্কেল বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। সেজন্য সরকারের কাছে কল্যাণ সমিতি এবং গত সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। এই সরকার চাইলে এই বাজেট এড়াই যেতে পারতো না। তারা যদি বলতো আমরা আগামী বছর দিব, তাহলে কি করার ছিল? তারা সেটা করেনি। বাজেটে যখন বক্তব্যে, বাজেট সংসদের বাজেট বক্তব্যে যখন পে স্কেলের ঘোষণা হয়, তার মানে ইটস রেকর্ডেড, এটা বাস্তবায়ন হবেই, 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে। প্রজ্ঞাপন যেদিনই হোক আপনারা 1 জুলাই থেকে বকেয়া সহ পাবেন, সেটার নিশ্চয়তা রয়েছে। তবুও আমরা সরকারকে কোনো দাবির কথা বলবো না। আপনারা জানেন যে বাবা আর ছেলের সম্পর্ক কেমন হয়। বাবা ছেলের প্রতি তার কর্তব্য রয়েছে, আবার ছেলেরও কিন্তু বাবার প্রতি কর্তব্য রয়েছে। খালি বাবা কামাই করে খাওয়াবে সেটা না, ছেলেও তো দায়িত্ব আছে, তাই না? তেমনি আমরা হচ্ছি রাষ্ট্রের কাছে সন্তান তুল্য। রাষ্ট্রের যারা প্রধান তারাও ওই প্রজারা খেয়ে থাকলো নাকি না খেয়ে থাকলো, তারা ভালো আছে না খারাপ আছে, সেটা দেখার দায়িত্ব সেই রাজ্যের রাজার। তেমনি আমরা বাংলাদেশ সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার ভালো মন্দ, তার সুখে দুঃখে পাশে থাকার দায়িত্ব আমাদের। আবার আমরা ভালো আছি কিনা, আমরা খেতে পাচ্ছি কিনা, আমাদের স্ত্রী সন্তানদের ভরণ পোষণ আমরা করতে পারছি কিনা, আমরা সঠিকভাবে পদোন্নতি পাচ্ছি কিনা, কর্মচারীর অভাবে আছে নাকি দুঃখে আছে না কষ্টে আছে, সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের প্রধান, ঠিক কিনা? আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করব, 11টা বছর আমরা লাঞ্ছিত হচ্ছি, দ্রব্যমূল্যের অভাবে দ্রব্যমূল্যের কষাঘাতে দণ্ডমুচকে আজকে আমরা নিঃশেষ হতে চলেছি। আজকে প্রতিটা কর্মচারী ধার দেনায় জর্জরিত হয়ে গেছে। প্রত্যেকেই আশা করছে যে আমরা অতি তাড়াতাড়ি পে স্কেলের গেজেট পাবো। সরকারও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, দ্রুত বেগে কাজ করছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয় ঘোষণা দিয়েছে যে কোনো সময় গেজেট হবে। বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন পে স্কেল হবে। তারপরে কেন আমাদের অনিশ্চয়তা? তারপরও কেন আমার প্রধানমন্ত্রীর বাসভবনকে ঘেরাও করতে হবে? এত বড় দুঃসাহসিকতা দেখাতে গেলে বিপদে পড়বেন আপনারা। আমরা সরকারের বিরোধিতা করতে পারি না, কিন্তু সরকারকে 1000 বার বলতে পারি আমরা ক্ষুধার্ত, আমরা অভাবে আছি, আমাদের খাবার দিন। আমরা সরকারের কাছে 1000 বার বলবো আমাদের পে স্কেল দিন, আমাদের ন্যায্য অধিকার দিন। সেটা আলোচনার মাধ্যমে, সমতার মাধ্যমে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য হস্তক্ষেপ কামনা করেছি। আশা করি আমরা অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবো বলে আমরা বিশ্বাস করি। তিনি নিশ্চয়ই সরকারি কর্মচারী যারা আছে তাদের প্রতিনিধি হিসাবে
আমাদের এই কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে আলোচনায় ডাকবেন, আমাদের কথাগুলি শুনবেন। আমরা শুধু চাই আমাদের যে কষ্টের কথাগুলি, আমাদের যে অভাব অভিযোগের কথাগুলি, সেগুলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সশরীরে উপস্থিত থেকে একটু তাকে শোনাতে চাই। যেগুলি ফিল্ড লেভেলে যে কর্মচারীরা কষ্টে আছে, সে কথাগুলি আসলে তাদের কান পর্যন্ত পৌঁছায় না। আপনারা জানেন 2015 সালের পূর্বে 3টা টাইম স্কেল ছিল। আমার চাকরি 2005 সালে, আমি একটা সিলেকশন গ্রেড পেয়েছি। আর 8 বছর পরে 2013 সালে প্রথম টাইম স্কেল পেয়েছি। সেই 13 সাল থেকে আজকে 26 সাল, 13 বছর হয়ে গেছে আমি একই গ্রেডে চাকরি করছি। 2015 সালে গেজেট করে সেই টাইম স্কেলকে বন্ধ করে গেছে। এই টাইম স্কেল যদি পুনরুদ্ধার না হয়, তাহলে আমার আগামী 15 বছর চাকরি আছে, সেই 15 বছরই আমাকে ওই একই গ্রেডে চাকরি করতে হবে। এটা কি মানবিক না অমানবিক? আমরা এই অমানবিক নিয়ম ভেঙে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, 2015 সালের পূর্বে যে 3টা টাইম স্কেল ছিল আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা যারা ব্লক পোস্টে চাকরি করি, টাইম স্কেল, 3টা টাইম স্কেল দিতে হবে, দিয়ে দাও। আমরা অতীতে যে টাইম স্কেলটা আমরা পেতাম, সেটা যারা ব্লক পোস্টে চাকরি করে, যাদের পদোন্নতি হয় না, সময় আছে, পদ আছে, কখনো একটা রাজ্যের প্রজাদের সুযোগ সুবিধা কর্তন করে না, কিন্তু বিগত সরকার তাই করেছে, কর্মচারীদের সুযোগ সুবিধাগুলি কর্তন করেছে। আমাদেরকে 4টা স্কেল বাদ দিয়ে 2টা উচ্চতর গ্রেড দিয়েছে। আমরা সেই উচ্চতর গ্রেড চাই না, আমরা 4টা প্রথম 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা ফেরত চাই। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের করজোড় অনুরোধ। এবারে আসেন আমরা জাতীয় বেতন কমিশনের কাছে 2টা পে স্কেলের সমন্বয় করে সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছিলাম। আমরা সেখানে ব্যাখ্যা দিয়ে বলেছিলাম, একজন কর্মচারী শুধু ডাল ভাত আর আলুর ভর্তা যদি খায় 6 জন নিয়ে, তাহলে 1 মাসে 27,000 টাকা লাগে শুধু ডাল আলুর ভর্তা আর ভাত খেতে কন্টিনিউয়াসলি। তাহলে তার বাসা ভাড়া আছে না, তার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, শিক্ষা, চিকিৎসা, অফিসে যাতায়াত, অনেক কিছু আছে। তাহলে আজকে 40-45,000 টাকায় একজন কর্মচারী ঢাকা শহরে চলতে পারে না। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসগুলির দাম বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? পে স্কেল হচ্ছে। আরে এই পে স্কেল যদি হয়, শুধু কর্মচারীদের বেতনই কি বাড়বে? এদেশের অর্থনীতির চাকাও সচল হবে। কারণ এই সরকারি কর্মচারীদের পকেটে যখন নতুন টাকা আসবে, বাড়তি বেতন আসবে, তখন সে চাইবে একটা ভালো জামা কিনতে, সেখানে সরকারকে ভ্যাট দিবে। তারা চাইবে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে একটু খাবার খেতে, সেখানে তারা ভ্যাট দিবে। এই যারা অতিরিক্ত বেতন পাবে বা বাড়তি বেতন পাবে, সেই বাড়তি বেতন দিয়ে সে তখন বাড়তি চাহিদাগুলো পূরণ করবে। এই বাড়তি চাহিদাগুলো পূরণ করার জন্য তারা বাজারে পণ্য ক্রয় করবে। সেই পণ্য ক্রয় করতে গেলে যারা ব্যবসায়ী আছে তারা অধিক পণ্য বিক্রি করবে। অধিক পণ্য বিক্রি করতে গেলে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে হলে কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেই কর্মসংস্থানে দেশে যারা বেকার আছে তাদের কর্মের সুযোগ হবে। সেই কর্মের মাধ্যমে আবার বাজারে নিয়োগ বাড়বে, লেনদেন বাড়বে, এবং যারা বিনিয়োগকারী সংস্থা আছে তারা এদেশে আবার বিনিয়োগ করবে। বিভিন্নভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির দ্বার উন্মোচিত হবে। এর সফলতা কার হবে? সরকারের। তাহলে আজকে যদি পে স্কেল দেয়, শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে না, পুরো বাংলাদেশের অর্থনৈতিক চাকার দ্বার উন্মোচিত হবে, অর্থনৈতিক চাকা সচল হবে। আমরা যারা সরকারি চাকরি করি, আমরা যে বেতন পাই, কেউ সেই বেতন নিয়ে বিদেশে যাব না, কেউ সেই বেতন বিদেশে পাচার করব না। এই পণ্য দিয়ে আমাদের দেশেই, এই বেতন দিয়ে আমাদের দেশেই আমরা পণ্য কিনে ক্রয় করে খাবো। তাহলে দেখা যায় আমরা যে সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছিলাম, জাতীয় বেতন কমিশন বিভিন্নভাবে চুলছেড়া বিশ্লেষণ করে আমাদের জন্য 20,000 টাকা সুপারিশ করেছে, 35,000 টাকা কমাইয়া। আর উপরের দিকে আমরা 1:4 অনুপাতে 1,40,000 টাকার কথা বলেছিলাম, সেটাকে আরো বাড়িয়ে 1,60,000 টাকা প্রস্তাব করেছে। এখানেও বৈষম্যের দ্বার উন্মোচন করে গেছে। আমরা এই সরকারের কাছে অনুরোধ করব, সেই 20,000 টাকা থেকে যাতে কোনোভাবে কোনো কাটছাট করা না হয়। আমরা এই সরকারের কাছে দাবি করব, এই 20,000 টাকা থেকে কোনো কাটছাট না করে সর্বনিম্ন 20,000 টাকাই যাতে বহাল রাখা হয়। এবং আমরা চাই আগামী মাসের মধ্যেই আমাদের এই পে স্কেলের গেজেট জারি করে কর্মচারীদের মুখে হাসি ফিরিয়ে দেখ। আমরা সরকারের সাথে আছি, আমরা সরকারের সাথে সব সময় আছি। বাংলাদেশ
সরকারকে সাথে নিয়ে সরকারের সাথে আলোচনা করে সরকারের সাথে সমঝোতা করেই আমরা আমাদের দাবিগুলি বাস্তবায়ন করতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সদ্য নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম স্যারের দীর্ঘায়ু কামনা করছি। এই রাষ্ট্রকে যাতে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারেন, সেই লক্ষ্যে এদেশের সরকারি কর্মচারীদের ভাগ্যের টাকা উন্নয়নের জন্য, তাদের সচ্ছল অবস্থায় ফিরিয়ে আনার জন্য জরুরিভাবে পে স্কেলের প্রজ্ঞাপন দিন। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা জানাই আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন সহসভাপতি ইবাদুল ইসলাম ভাই, এবং আমাদের এখানে একজন সমাজসেবক রয়েছেন, আমাদের যোগ্য একজন সিনিয়র যুগ্ম মহাসচিব কাদের খান ভাই রয়েছেন। তাদের আমাদের এখানে কিন্তু এই সাভারে কিন্তু কোনো সংগঠন নেই, এখানে যে হাজার হাজার মানুষ উপস্থিত হবে সেটা আর কোনো সুযোগ নেই, কারণ এখানে একটা মত বিনিময় সভা, কারণ আমরা চেয়েছি বিভিন্ন জায়গায় আমাদের শাখা প্রশাখাগুলি বিস্তৃত লাভ করুক। তাই আমরা চাই সাভারে কল্যাণ সমিতির একটা শাখা যাতে দ্রুত গঠন করা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।